আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। তবে কি এবার সালাউদ্দিন আহমেদকে রীতিমতো কাঁদিয়ে ক্ষমতার চেয়ার কেড়ে নিচ্ছেন পুরাতন ডন লুৎফুজ্জামান বাবর? পল্লবীর বুকে রামিসাকে নিয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার পর চারপাশের বাতাস যখন ভারী, ঠিক তখনই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দিকে ধেয়ে এলো বিশাল ভুয়া ভুয়া স্লোগান। রামিসার অবুঝ প্রাণের বিদায়ের পর সাধারণ মানুষ যখন চরম শোকে পাথর, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রের একজন দাপুটে মন্ত্রীর প্রতি এমন ক্ষোভ সাধারণ মানুষের কোনো বিষয় নয়। তবে সেই স্লোগানের ধাক্কা শুধু ঢাকাতেই থামেনি, এর কাঁপুনি গিয়ে পৌঁছেছে খোদ দিল্লির সাউথ ব্লকেও। কারণ তারেক রহমানের এক দুর্দান্ত মাস্টার প্ল্যানে এখন হিসেব নিকেশ একেবারেই যেন পাল্টে গেছে। বর্ডারে ভারতের নোংরা দাদাগিরির উচিত শিক্ষা দিতে তারেক সরকার এমন এক ট্রাম্প কার্ড ছুটতে যাচ্ছে, যা শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে খোদ মোদিরও রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। যদিও সেই পুরনো ডন বাবর এখনও আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গদিতে বসেননি, তবে তার ফেরার এই জোর গুঞ্জন আর পেছনের হুঙ্কারি এখন চারপাশে কাঁপতে শুরু করেছে। শুরু হয়ে গেল রাজনীতির চরম হাড্ডাহাড্ডি খেলা। বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারটা বরাবরই এক অভিশপ্ত জায়গা। এই চেয়ারে যিনি বসেছেন তিনি মানুষের কাছে চরমভাবে ঘৃণার পাত্র হয়েছেন। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ আমলের দিকে তাকালেই তো আপনি সত্যটা একদম পরিষ্কার দেখতে পারবেন। সাহারা খাতুন থেকে শুরু করে মহিউদ্দিন খান আলমগীর কিংবা আসাদুজ্জামান খান কামালের মতো ইতিহাসই আমাদের সবারই জানা। এরা প্রত্যেকেই মানুষের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন, উল্টো বরং তাদের ফালতু কথাবার্তার অদ্ভুত আচরণের কারণে পরিণত হয়েছিলেন আস্ত ট্রোল আইটেমে। তাদের পতনের এই ধারাবাহিকতা যেন একটা নিয়মে পরিণত হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে এসে এই নিয়মটা যেন আরও দ্রুত কাজ করছে। অতীতের স্বরাষ্ট্র মন্ত্রীদের জনপ্রিয়তা হারাতে অন্তত কয়েক বছর সময় লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুখোর ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নেতা সালাউদ্দিন আহমেদ যেন সেই জনপ্রিয়তা হারানোর দৌড়ে সবাইকে ছাড়িয়ে সুপার স্পিডে এগিয়ে গেছেন। দীর্ঘ 9 বছর ভারতে থাকার পর দেশে ফিরলে পুরো বিএনপি তাকে নিয়ে দারুণ খুশি ছিল। তারেক রহমান দেশে ফিরতে দেরি করলে এই সালাউদ্দিন আহমেদই হবেন নতুন প্রধানমন্ত্রী, এমন জোরালো আলোচনাও তো রাজনৈতিক পাড়ায় বেশ ভালোভাবেই ছিল। অথচ সেই মাপের একজন শীর্ষ নেতা আজ কেন পল্লবীর রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন, সেটা নিয়ে কিন্তু এখন চারিদিকে বেশ কানাঘুষা চলছে। রাজনীতি নিয়ে যারা কাজ করেন তারা সালাউদ্দিন আহমেদের এই দ্রুত পতনের পেছনে মূলত 3টি চরমঘাতী কারণ দেখতে পান। প্রথমত, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের যে জুলাই সনদ বা গণভোটের দাবি ছিল, সে আবেগকে তিনি চরমভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। দ্বিতীয়ত, দেশের এই চরম সময়ে যেখানে দ্রুত সংস্কারের প্রয়োজন, সেখানে তার অতিরিক্ত এবং একগুঁয়ে সংবিধান প্রেম সাধারণ মানুষকে চরমভাবে হতাশ করছে। আর তৃতীয়ত, সমালোচকদের নিয়ে তার অহেতুক হাসি তামাশা এবং কটাক্ষ, যা সাধারণ মানুষের ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে। এই তিনটি ভুলের কারণেই আজ তার গদি একেবারে নড়বড়ে হয়ে গেছে। আর সালাউদ্দিনের এমন চরম ভরাডুবির পর পরিস্থিতি সামাল দিতে এবার যেন নড়ে চড়ে বসেছে তারেক প্রশাসন। কারণ সরকারি কাজে তুমুল গতি আনতে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে লোহার মতো শক্ত হাতে কন্ট্রোল করতে একজন রাফ অ্যান্ড টাফ লোকের খুব দরকার হয়ে পড়েছে। আর এই জায়গাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার শেষ দানে এক বিশাল মাস্টার স্ট্রোক দিতে চলেছেন। খুব সম্মানজনক কিন্তু কম চাপের একটি পদে বসিয়ে সালাউদ্দিন আহমেদকে সোজা বঙ্গভবনে পাঠানোর যেন জোর গুঞ্জন চলছে, অর্থাৎ তাকে থেকে সরিয়ে দেওয়া হবে। তারেক রহমানের এই বিশাল মাস্টার প্ল্যানের ভেতরে আরও অনেক চমক লুকিয়ে আছে। দেশের বর্তমান অবস্থায় যেখানে সাধারণ মানুষ শান্তি চায়, সেখানে একটা শক্ত মাথার কিন্তু খুব দরকার। তারেক সরকার এখন আর আগের মতো নরম সুরে কথা বলতে একদমই রাজি নয়। বিএনপি সরকার চাইছে এমন কাউকে সামনে আনতে যার নাম শুনলেই অপরাধীদের বুক যেন কেঁপে ওঠে। আর তার শূন্য জায়গায় এন্ট্রি নিতে যাচ্ছেন সেই অ্যাকশন হিরো বাবর। এই লুৎফুজ্জামান বাবরের নাম শুনলেই না ভারতের কর্তাদের কপালে লাল বাতি জ্বলে ওঠে। চোখে কালো চশমা আর ড্যাম কেয়ার ভাবের এই মানুষটি অতীতে বর্ডারে ভারতের সব মাস্তানি যেন একাই ধূলিসাৎ করে দিয়েছিলেন। বিশেষ করে 2004 সালের কথা, সেই বিশাল চালানোর ঘটনার পর ভারতের গোয়েন্দাদের ধারণা, ইনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আসেন, ভারতের 7টি রাজ্যে আগুন ধরিয়ে দেবেন তিনি।
তাই বাবর এখনও গদিতে না বসলেও তার ফিরে আসার এই প্রবল গুঞ্জনে ভারতের জমি দখলের নোংরা খেলার ছককে পুরোপুরিভাবে উল্টে দেওয়ার উপক্রম হয়েছে। 17টি বছর একটি 100 পাওয়ারের ভাল্ব জরা ছোট অন্ধকার সেলে আটকে থেকে পাগল বানানোর চেষ্টা করেছে আওয়ামী লীগের সরকার। তিনি আজ জেলের তালা ভেঙে সাদা দাড়ি এবং সাদা পাঞ্জাবিতে আগের চাইতেও আরও বেশি চালাক হয়ে ফিরেছেন। 2026 সালের ভোটের দিন পুরো নেত্রকোনা এলাকা বাংলার বাবর তোমায় আমরা ভুলিনি এই স্লোগানে মুখরিত ছিল। নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রমাণ করেছেন মানুষের ভালোবাসাকে কখনো জেলের চার দেয়ালে আটকে রাখা যায় না। 80-র দশকের সাধারণ ঘড়ির ব্যবসায়ী থেকে শুরু করে 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তার স্টাইলটাই একদম অন্যরকম ছিল। পাড়ার মাস্তানদের সাইজ করতে তিনি গঠন করেন স্পেশাল ফোর্স র্যাব। তার দাপটে তখন সীমান্তের উপরে বিএসএফ পর্যন্ত সবসময় ভয়ে তটস্থ থাকত। তবে ভারতের কাছে তিনি আজরাইল হয়ে ওঠেন সেই বিশাল অস্ত্র ঘরার ঘটনার পর থেকে। ভারতের চোখে বাবর মানেই যেন এক বিশাল বিপদের নাম। তারা মনে করে বাবর আবার ক্ষমতায় এলে তাদের 7 সিস্টার্সের নিরাপত্তা একেবারে হুমকির মুখে পড়বে। আর এই ভয়টাই এখন দিল্লির কর্তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। কারণ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্বে রয়েছেন খুব দাপটে নেতা সালাউদ্দিন আহমেদ। তাই অনেকেই মনে করছেন বাবর মন্ত্রিসভায় ফিরলেও হয়তো শুরুতে একেবারে ফুল পাওয়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না বা হবেনও না। তবে খুব কাছের সূত্রগুলো বলে উপমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের কোনো বড় জায়গায় তাকে বসানো যেতে পারে। আর যদি সত্যি এই খবর বাস্তবে রূপ নেয় তবে শুভেন্দুর ওই বর্ডারের সব চালবাজে কিন্তু একেবারে চিৎপটাং হয়ে যাবে। পশ্চিমবঙ্গের গদিতে বসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন একেবারে আকাশে উঠছেন। তার ভাবখানা এমন যেন বাংলাদেশ হাতের মোয়া। একেবারেই তো কথায় কথায় তিনি এমন এক ফাপড় দিয়ে বসলেন, বাংলাদেশ দখল করা নাকি তাদের মোটে কয়েক মিনিটের ব্যাপার। এই ধরনের ফালতু গলাবাজি আর মাস্তানি মেনে নেওয়ার পাত্র কিন্তু আজকের ঢাকা নয়। শুভেন্দুর এই সকল দাদাগিরি আর ফাঁকা আওয়াজের পরক্ষণে স্পিকার মেজর হাফিজ বলেন এমন এক কড়া ধমক দিয়ে বসলেন যে দিল্লির বাঘা বাঘা নেতাদেরও পিড়ে চমকে গেছে। তিনি একেবারে সাফ সাফ জানিয়ে দিয়েছেন ভারতের তো দূরের কথা, খোদ আমেরিকা বা ট্রাম্পেরও সাহস নেই এই দেশ দখলে নেওয়ার। ক্ষমতা থাকলে একবার এসে দেখার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তিনি সে দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং তাতেই শুভেন্দুর সব লাফালাফি একেবারে চিটপটাং হয়ে গেছে। সেই সঙ্গে শুভেন্দুর এইসব ফালতু মাস্তানি আর দেশের ভেতরে টালমাটাল অবস্থার সামাল দিতে এবার নড়ে চড়ে বসেছে তারেক সরকার। পল্লবীর বুকে ঘটে যাওয়া সেই দুঃখজনক ঘটনা আর সালাউদ্দিন আহমেদের চরম ভরাডুবি তারেক প্রশাসনকে যেন এক নতুন করে মাস্টার প্ল্যান হাতে নিতে বাধ্য করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম লোহার মতো শক্ত হাতে কন্ট্রোল করতে আর বর্ডারে ভারতের দাদাগিরি চিরতরে বন্ধ করতে তারেক সরকার মূলত একদম ডাইরেক্ট অ্যাকশন বা শক্ত হাতের প্রশাসন নিতে চলেছে। আর ঠিক এই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গদিতে লুৎফুজ্জামান বাবরের মতো রাফ অ্যান্ড টাফ নেতার ফিরে আসার যেন এক জোর গুঞ্জন চলছে। বর্ডার কন্ট্রোলের এই পুরনো বস যখন নিজের ফর্মে ফিরবেন তখন শুভেন্দুকে একেবারে দৌড়ের উপর থাকতে হবে, এটা একেবারে পাক্কা। বাবরের সঙ্গে পাঙ্গা নেওয়া যে মোটেও ছেলে খেলা না সেটা শুভেন্দু খুব ভালো করেই টের পেয়েছেন। বর্ডারে বিএসএফ দিয়ে জমি দখলের যে নোংরা খেলা তিনি শুরু করেছেন, বস বাবর মাঠে নামলে সেই খেলার মাঠটাই উল্টে যাবে। ভারত এখন বেশ ভালো করেই বুঝতে পারছে তাদের চারপাশে পরিস্থিতি আর তাদের হাতের মুঠোয় নেই। তারেক প্রশাসন খুব স্মার্টলি ভারতের সে পুরনো খেলার মাঠটা একেবারে বন্ধ করে দিয়েছে। এখন আর ভারত চাইলেও তো কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। অন্যদিকে পল্লবীর ওই এক ভয়াবহ ঘটনা যেন সালাউদ্দিন আহমেদের গদির ভিতটা একেবারে নাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ আর সেই বিশাল ভুয়া ভুয়া স্লোগান প্রমাণ করে দেয় নরম নীতির দিন শেষ। আর এই হিসেবের খাতায় সবচেয়ে বড় চমক হয়ে আসছে লুৎফুজ্জামান বাবরের নাম। ভারতের জম হিসেবে পরিচিত এই পুরনো ডন যদি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসেন তবে দিল্লির রাতের ঘুম যে চিরতরে হারাম হতে চলেছে সেটা কিন্তু একেবারেই পাক্কা। তারেক রহমানের এই এক মাস্টার প্ল্যানে সালাউদ্দিনের বিদায় যেমন নিশ্চিত হচ্ছে তেমনি ভারতের বুকে শুরু হয়েছে চরম কাঁপুনি।